এর সমাধান করতে গেলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার আইগেন মান এবং এই ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর এর মাধ্যমে এর সমাধান তৈরি হবে। কত ম্যাট্রিক্সটা কত? 1 0 এখন ম্যাট্রিক্সের আইগেন মান আইগেন ভেক্টর কি কখনো বের করছো? যদি বের করে থাকো কেমনে বের করে মনে আছে? হ্যাঁ, তাই মনে না থাকলে কেমন হবে? গত বছর স্বভাবিক ম্যাট্রিক্স, স্বভাবিক বহুপদী, স্বভাবিক বহুপদী, তারপর স্বভাবিক সমীকরণ, এখান থেকে আইগেন মান, এই আইগেন মান থেকে আবার আইগেন ভেক্টর। সেই সব ঘটনা এখন লাগে ফার্স্ট ইয়ারে লিনিয়ার অ্যালজেব্রার একটা চ্যাপ্টার ছিল। আমরা 1 0 0 এই ম্যাট্রিক্সটাতে নাম এ দিয়ে দিলাম। এর স্বাভাবিক সমীকরণ, এর স্বাভাবিক সমীকরণ a minus lambda I এই নির্ণয় equal to 0 অথবা lambda I minus a equal to 0 যেভাবে লেখো বই এখানে lambda I minus a আকারে লিখছে, কোন সমস্যা নেই, মানে কোন পরিবর্তন হবে না। ল্যামডাটা কি? যেখানে ল্যামডা হলো এর আইগেন মান, ভেক্টর না, আইগেন মান, আইগেন মান আগে, তারপর আইগেন মান থেকে আইগেন ভেক্টর বের করতে হয়। আচ্ছা, তাহলে এইটা আমরা সমাধান করে আমরা আইগেন মান বের করে ফেলি। a মাইনাস ল্যামডা আই, তাহলে এই a আর এই ল্যামডা আই মানে আমি 1 0 0 1 মাইনাস ল্যামডা আই ল্যামডা 0 0 ল্যামডা, এই যে অবেল ম্যাট্রিক্সের সাথে ল্যামডা, এই বিষয়টা এখানে হয় 1 মাইনাস ল্যামডা 0 0 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এখন এইটাকে আমরা করলে পাচ্ছি 1 মাইনাস ল্যামডা হোল স্কয়ার ইকুয়াল টু 0, ল্যামডা ইকুয়াল টু 1 1। তাহলে আইগেন মান হলো দুটো আবার রিপিট হয়েছে, সেম হয়েছে, বিপদ আরো বাড়ছে। আইগেন মান দুটো সেম হয়ে গেলে আইগেন ভেক্টর বেরা কঠিন। আইগেন মান ভিন্ন হলে আইগেন মান আইগেন ভেক্টর বের করা একটু সহজ, সেম হয়ে গেলে মাত্রাটা জটিলতা আছে। প্রথমটা বের করা সহজ হবে, কিন্তু দ্বিতীয়টা আবার 1 তো এই আবার। তাহলে আমরা কি করলাম, আমরা আইগেন মান, এখন আইগেন ভেক্টর পাইলি আমাদের সমাধান হয়ে গেছে। এখন আইগেন মান আর আইগেন ভেক্টর আর এই ম্যাট্রিক্সের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি তোমাদের জানা আছে? সেইটা দিয়ে আমরা আইগেন ভেক্টর বের করব। এইভাবে কি দেখেছো? a মাইনাস ল্যামডা আই
ইকুয়াল টু 0। এই সমীকরণটা হলো আইগেন ভেক্টর বের করার সূত্র, যেখানে ভি হলো আইগেন ভেক্টর। এই ফর্মুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। a মাইনাস ল্যামডা আই ইন্টু ভি শেখাচ্ছে। আর গভীরে গেলাম না কিভাবে হয়, আর সেটা যাওয়ার দরকার নেই। শুধু তাহলে ল্যামডা আইগেন মান বের করার জন্য সূত্র হলো a মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু 0। এটাকে স্বাভাবিক সমীকরণ বলা হয়। আর ল্যামডা পাওয়ার পরে এই সূত্র দিয়ে আমাদের ল্যামডার সংশ্লিষ্ট আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে যে কয়টা ল্যামডার মান সেই কয়টা আইগেন ভেক্টর হবে। ল্যামডা কয়টা পেয়েছি? দুটো। আইগেন ভেক্টর হবে দুটো। আচ্ছা, এখন এখান থেকে আর আইগেন ভেক্টর বের করা লাগেনি। ল্যামডার মানের উপর দিয়েই আমাদের এই সূত্রটার একটা সিদ্ধান্ত আছে। তবে অনেক জায়গায় এই ল্যামডার মান বের করা মানে আই ভি বের করা লাগছে করছে, কিন্তু এই পোস্টের জন্য আর কি করে নাই, আইগেন ভেক্টর বের করে। ল্যামডার মানের উপরে কি ল্যামডার মান দিয়ে ভারসাম্যবিন্দু স্থিতিশীলতার একটা সিদ্ধান্ত আছে। ল্যামডার সকল মান যদি ধনাত্মক হয় তাহলে ভারসাম্যবিন্দু অস্থিতিশীল। তাহলে বেঁচে গেছে আর আমাদের এই প্রশ্ন আর লাগতেছে না। ল্যামডার সকল মান যদি ধনাত্মক হয় তাহলে বাস্তবে ভারসাম্যবিন্দু সিদ্ধান্ত এখান থেকে। তবে সব জায়গায় আমার এই যদি কাজ হবে না, কিছু প্রশ্ন করে আছে বের করতে হবে। সেখানে বলছে সমাধান করো যেগুলো আছে, এখানে ভারসাম্যবিন্দু নির্ণয় করা, ট্র্যাজেক্টরি অঙ্কন করো, এই জন্য আর ওইটা লাগেনি। আচ্ছা, তাহলে লেখো, সিদ্ধান্ত লেখো। যেহেতু ল্যামডা এর উভয় মান ধনাত্মক, সুতরাং 0 0 ভারসাম্য বিন্দুটি, যেহেতু ল্যামডা এর উভয় মান ধনাত্মক, সুতরাং 0, 0 ব্র্যাকেট দিয়ে আটকাও, 0 0 ভারসাম্য বিন্দুটি অস্থিতিশীল। ঠিক আছে তো? এখন আমাদের আর একটা ভারসাম্যবিন্দু আছে না, 10। এরপরে তাহলে লেখো 10 ভারসাম্য বিন্দু স্থিতিশীলতা আলোচনার জন্য কি করতে হবে? 10-এর সাথে সামনে একটু জনসংখ্যা বৃদ্ধি করতে হবে না? মনে আছে ওই যে আমরা n equal to 0 আর k যখন পেয়েছিলাম তখন n equal to 0 plus epsilon একটা আবার পরবর্তী n equal to k plus আগে দেখেছি এই যে x equal to 0 plus epsilon করলেও আবার ওই x ফেরত আসছিল আর y ফেরত, কিন্তু এইখানে তো 10 প্লাস এপসিলন করলে তো আর ওই আগেরটা ফেরত আসবে না। এইটার জন্য আর ওই শর্টকাটে কাজ হবে না, এটার জন্য ওই আগে যেভাবে করছিলাম ওইভাবে ধরে কাজ করব। এখন এই 10 এর সাথে এখানে বৃদ্ধিটা স্মল ইউ ধরা হয়েছে আর পরের 10 এর সাথে বৃদ্ধি স্মল ভি ধরা হয়েছে। আগে তো এপসিলন দিয়ে কাজ করছিলাম, এখন আমাদের সেই এপসিলনের পরিবর্তে আর দুইটা বিন্দু তো এক্স এর একটা, এই জন্য ইউ আর ভি ওই যে সামান্য বৃদ্ধিটা দেওয়া হয়েছে। এই কথা কি বুঝে আসছে? তাহলে আগের চ্যাপ্টারে যেখানে এপসাইলন ছিল সেখানে কি
ইউ, আর নতুন আরেকটা লাগতেছে এটার জন্য, ধরি x সমান 10 প্লাস ইউ এবং y সমান 10 প্লাস এই যে সামান্য জনসংখ্যা, যেখানে যদিও বলতে এটা লেখে নাই ইউ এইটা এই ভেরি ভেরি লেস দেন এর সিগন্যাল পাবে না দুইটা তিনটা হ্যাঁ এই আর এটা হলো এইটুকু বইয়ে পাওয়া নাই, দেখে না ওটা আগে সাপ্রাইজ ছিল যে না এটা উল্লেখ করার প্রয়োজন মনে করিনি। এই মান আমরা ওই যে অন্তর সমীকরণ জোটে বসাবো এবং রৈখিক করব, একসাথে বসাবো এবং রৈখিক করব, তারপরে আমরা আচ্ছা তাহলে এই মান বসাবো এবং আর কি করব, রৈখিক করব। রৈখিক করে এরা বসানোর পরে রৈখিক করছে, আমরাও তাই করি। তাহলে d by dt 10 প্লাস ই, তাই না? প্রথম সমীকরণে বসাচ্ছি এই করে x 10 প্লাস ইউ আর 1 মাইনাস 0.1, তারপরে কত y, হ্যাঁ 10 প্লাস ভি 10 বুঝছে বিষয়? এইটা তো ধ্রুবক, তাহলে du বাই dt, এইটা তো আমি গুণ দেই 10 প্লাস ইউ, এইটা গুণ দিলে 10 আর 1 হয়, এটা কাটা যায়, থাকতেছে মাইনাস 0.1 ভি। দেখো দেখি বুঝছো কিনা, এটা বুঝছো তো? এইটা গুণ করলে 1 হয়, এটাতে কাটা যাবে, শুধু এই গুণফলের এটা থেকে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের এটা রৈখিক করতে গেলে এই পদটা কিন্তু অরৈখিক, এই ইউ আর এই ভি এর গুণফল, তাই শুধু থাকতেছে এইটা আর এইটার গুণফল রৈখিক পদটা। কি বুঝে গেছে? দেখো ইহা রৈখিক করণ করে du by dt equal to শুধু মাইনাস ভি, শুধু যদি বুদ্ধি থাকে তো ভালো, না হলে বুঝাই দিচ্ছি। বুঝতে পারছি স্যার, এর সাথে গুণ করলে 1 হয়, এইটা আর এইটা গুণ করলে মাইনাস 1 হয়, আর এইটুকু তো অরৈখিক পদ, এইটুকু তো এটা একটা ইকুয়েশন নাম্বার দাও কত দেব, 3 যদি 2 দিয়ে থাকো তাহলে এইটা প্রথম সমীকরণে। দ্বিতীয় সমীকরণে এইটা বসিয়ে আবার এই কাজ করে রৈখিক করে আমরা তাহলে লেখো আবার 10 ভি equal to 10 plus b, দেখেন 10 plus a, এই শুধু এই জায়গায় v আর v এর জায়গায় v, এখানে হচ্ছে v, এখানে হচ্ছে v, এইখানে হচ্ছে a।
খালি আর কোনো চেঞ্জ নেই, ইউর জায়গায় ভি আর ভি এর জায়গায় ইউ। হয়েছে? এটা রৈখিক করো, লেখো ইহা রৈখিক করণ করি ডিবি বাই ডিটি মাইনাস সমীকরণ নাম্বার মাইনাস ইউ মাইনাস ইউ, আগেরটা মাইনাস দিয়ে দিয়েছি, এটা মাইনাস মেলার কথা তো বলছো, হ্যাঁ আমি এখন এর সমাধান করতে গেলে আবার ওই ম্যাট্রিক্স আকার করব, আইগেন মান ল্যামডা বের করে তারপর সিদ্ধান্ত নেব। লেখো 3 ও 4 এর ম্যাট্রিক্স আকার, 3 ও 4 এর ম্যাট্রিক্স আকার ডি বাই ডি ইউবি নাকি? প্রথম সমীকরণে আসছিল মাইনাস ভি, তিনি মাইনাস ভি, মাইনাস ভি থাকলে জিরো আর মাইনাস ওয়ান আরো সহগ, মাইনাস ভি মানে জিরো মাইনাস ওয়ান ইন্টু ভি, আর দ্বিতীয়টা আসছে মাইনাস ইউ, মাইনাস ইউ আসলে মাইনাস ওয়ান। এটা তো আগে যা বুঝেই রাখছিলাম তাতে একটা কাজ চলে কিনা। ঠিক আছে, পাইলাম এটা একটা নাম্বার দাও, নাম্বার দাও, ধরি এ ইকুয়াল টু নাম দিয়ে দিলাম, যদি বইতে এটার নাম না দিয়ে সরাসরি ল্যামডা দিয়ে কাজ করছে, আমরা একটা নাম দিলে সেগুলো এর স্বাভাবিক এ মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, যেখানে ল্যামডা হলো এর আইগেন মান। একবারে কি বসাই দিতে পারবা? তাহলে মাইনাস ল্যামডা মাইনাস 1 আর মাইনাস 1 এইভাবে হয় মানে আমার কাছে তোমাদের কি হয়? হয় এভাবে হয় না অন্যভাবে হয়, এরপরে বলতে পারবা? এ মাইনাস ল্যামডা এই যে 0 মাইনাস 1 মাইনাস 1 0 আর ল্যামডা আই মানে ল্যামডা 0 0 ল্যামডা, তাহলে তো বিয়োগ করে তো এটাই হয় মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1। এখন এইটা তো এইটার সাথে বিয়োগ হবে আর এইটা কেটে দিতে হবে, বাকি দুইটা তো ঠিক। এটা নির্ণায়কের মান বের করো, নির্ণায়কের মান বের করলে এটা হয় ল্যামডা স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস এর প্লাস আর মাইনাস ল্যামডা ইকুয়াল টু একটা প্লাস 1 একটা মাইনাস। আরো এক পার্ট আছে কিন্তু একটু দূরত্ব বাড়াইলেন স্যার এটা। হ্যাঁ আচ্ছা, এখন ল্যামডার একটা মান ধনাত্মক একটা মান ঋণাত্মক। এখন ল্যামডার দুইটা মান ধনাত্মক আসলে কি পাইছিলাম? এইটাকে বলা হয় স্যাডল পয়েন্ট বা জিন বিন্দু, শুনছিলেন না? যে বিন্দুতে লঘিষ্ঠ বৈশিষ্ট্য মানে যেটা স্থিতিটা অস্থিতিশীল কোনোটা না, সেইটার নাম হচ্ছে স্যাডল পয়েন্ট।
আর যদি দুইটাই নেগেটিভ হয় ল্যামডার মান তখন হবে একটু লেখো যেহেতু ল্যামডা এর একটি মান ধনাত্মক ও একটি ঋণাত্মক যেহেতু ল্যামডা এর একটি মান ধনাত্মক ও একটি মান ঋণাত্মক সুতরাং 10,10 বিন্দুটি একটি শ্যাডল বিন্দু আর শ্যাডল বিন্দু অস্থিতিশীল নির্দেশ করে। এরপর আরেকটু কথা বলছে হ্যাঁ অস্থিতিশীল মানে ওই যে শ্যাডল বিন্দুটা অস্থিতিশীল ধরা আছে, এখানে তো অস্থিতি করা আছে। শ্যাডল বিন্দুটি সেটাও অস্থিতিশীলতার মধ্যে আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা এই হলো আমাদের এটা এটা স্থিতিশীলতা আলোচনা হয়ে গেল। এখন আমাদের ট্রাজেক্টরি এগোতে হবে। ট্রাজেক্টরি বের করার জন্য আমরা যে সমীকরণ নাম্বার যে এইখানে রৈখিককরণ করে যে দুইটা সমীকরণ পেয়েছিলাম, একটা কি ছিল ডি ইউ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ভি, তখন নাম্বার দিয়েছিলাম 3 নাম্বার 3, আর ডি ভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ইউ কত। এই সমীকরণ দুটো থেকে সমাধান করে টি বেনিশ করার পরে ইউ আর বি এর যে সমীকরণ পাবো ওইটা দিয়ে ট্রাজেক্টরি ওইটা ট্রাজেক্টরি। তাহলে এটা করতে গেলে আমাদের এই সমীকরণ দুটো ভাগ করলেই টি আউট হয়ে যাবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দাও। 3 কত কত নাম দিয়েছিলাম? 3 আছে। তুমি 3 কে 4 দিয়ে ভাগ করতে পারো, 4 কে 3 দিলেই হয়ে গেল। 3 ভাগ 4 হতে পারে। ভাগ 4 হতে 3 এ ছিল ডি ইউ বাই ডিটি ভাগ ডি ভি বাই ডিটি ইকুয়াল টু এটা ছিল মাইনাস ভি মাইনাস ইউ মানে ঠিক আছে তো? ঠিক আছে। এখান থেকে পাই ডি ইউ বাই ডিভি ইকুয়াল টু ভি, এইখান থেকে ইউ ডি ইউ মাইনাস ভি ডিভি ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। ইউ স্কয়ার বাই 2 মাইনাস ভি স্কয়ার বাই 2 ইকুয়াল টু সি স্কয়ার বাই 2 দিয়ে দেখতে সুন্দর লেখা সমাকলন ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সি স্কয়ার। এটাকে আরেকটু সুন্দর করে লিখছি ইউ স্কয়ার ভাগ সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ সি স্কয়ার ইকুয়াল টু 1। তোমরা পড়েছো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে। ওই মাঝখানে মাইনাস থাকলে হাইপারবোলা হয়, আর প্লাস থাকলে এলিপস। আর এ আর বি এখানে সমান হয়ে গেছে। এর একটি হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে। তাহলে এটা নিচে লেখো, এই একটি হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে। তাহলে এই সমীকরণ পাইছি 10 বিন্দু সাপেক্ষে না, কারণ দ্বিতীয় যে তাহলে 10 বিন্দু কেন্দ্র করে ট্রাজেক্টরি হাইপারবোলা। অতএব দেখো, অতএব 10,10 বিন্দুর প্রতিবেশী ট্রাজেক্টরি একটি হাইপারবোলা। ট্রাজেক্টরি একটি
এখন যে এই ধ্রুবক সি আছে, এই সি এর মানের উপর ভিত্তি করে, সি স্কয়ার পজিটিভ হলে নেগেটিভ হলে এই ভিত্তি করে এই হাইপারবোলার চারটা রূপ হবে। আমরা তো জানি হাইপারবোলার এই একটা, আবার এইভাবে হাইপারবোলা হয়, সেটা এ আর বি এর মানের উপর ভিত্তি করে। এইটা হলো হাইপারবোলার কেন্দ্র। এইবার এই হাইপারবোলা অঙ্কন করব 10 10 কে কেন্দ্র করে ট্র্যাজেক্টরি অঙ্কন, আর এইভাবে চারদিক হবে এবং অসংখ্য হাইপারবোলা হবে। অসংখ্য হবে তার বলো দেখি, কারণ সি এর মান 1 নিলে একবার হবে, সি এর মান 2 নিলে একবার হবে, সি এর এই যে সেকেন্ডারি অর্ডিনারি সেই ট্র্যাজেক্টরি চ্যাপ্টারে সব আছে। তাহলে নিম্নে ট্র্যাজেক্টরি অঙ্কন করা হলো। এটা শুধু চারটাই অঙ্কন করেছে, অসংখ্য অঙ্কন করে নিম্নে ট্র্যাজেক্টরি অঙ্কন করা। তাহলে আগে অক্ষ নেও, কি অক্ষ নেবে? একটা বি অক্ষ, একটা ইউ অক্ষ। কিন্তু কেন বলো দেখি? কারণ আমরা তো ইউবিতে নিয়ে কাজ করছিলাম, বেশি ইউবি নিয়ে কাজ করছি না। এখানে ইউ আর ভি, একটা বি অক্ষ হবে, একটা ই অক্ষ হবে, এটা এক্স ওয়াই অক্ষ হবে। এইটা মূল বিন্দু, এইটা 10 10 হয়, তাহলে আমাদের এই বিন্দুটা হলো 10, 10। এই 10 10 বিন্দুর প্রতিবেশে এই ক্ষেত্রে আমরা, এইটা হলো কেন্দ্র, আমাদের হাইপারবোলা হবে, এই রকম। এখান থেকে দুইটা এইভাবে রেখা দেওয়া আছে। দেখো এই রেখা দুইটা হলো অসীমতট, হাইপারবোলার অসীমতট না দিলেও চলে। এই মোটামুটি প্রশ্নের শেষ। এখন তোমরা একটু 104 পৃষ্ঠায় চলে যাও, গিয়ে দেখো 10 নাম্বার প্রশ্নে ঠিক সব কিছু ঠিক আছে কিনা দেখো। 10 নম্বর প্রশ্ন যাও, 104 পৃষ্ঠায় 6 নম্বর প্রশ্ন আছে। আছে আমরা 6 নম্বর এই যেটা করলাম আমরা, সেখানে সব কিছু ঠিক আছে। 10 এর জায়গায় 1 ছিল আর 1 এর জায়গায় 0.1 ছিল। খেয়াল করো, উপরে প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্ন তাকাইছো? দেখো 10 এর জায়গায় আমাদের এই মাত্র যেটা ছিল কত ছিল? 1। আর এই যে 1 এর জায়গায় কত ছিল? তাহলে এইখানে দেখো, এইখানে ল্যামডার মান 10 পাইছি আমরা, পাইছিলাম প্রথমটা 1, পরের ল্যামডার মান 10 - 10 পাইছি আমরা, পরেরটা পাইছিলাম 1 - ঠিক আছে। দেখো ট্র্যাজেক্টরি সমীকরণ u² - v² = c1, C1² /